হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম দেবজ্যোতি ব্যানার্জির কলমে লেখা দ্য হাউস অফ ডেভিল স্পিরিট পর্ব 2। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ দিয়ে শুনি। অফিসের সমস্ত কাজ শেষ করে যখন অতীশ হাজরা অফিসটাকে বন্ধ করার জন্য কি ডেস্ক থেকে চাবিটা আনতে গেল, তখন সেখানকার টেবিলে রাখা একটা সাদা খামে মোড়া চিঠি দেখতে পেল। অতীশ হাজরা চিঠিটা হাতে নিয়ে দেখল খামের উপরে অতীশ হাজরার নাম লেখা আছে। অতীশ হাজরা মনে মনে বলল, আমার জন্য চিঠি? কে পাঠিয়েছে? চিঠিটার প্রথম ভাঁজ খুলতেই তাতে বড় বড় অক্ষরে লেখা আছে, সাবধান, চিঠিটা পড়বেন না। অতীশ হাজরা প্রথমে মনে করলো হয়তো তাকে কেউ ভয় পাওয়ানোর চেষ্টা করছে। অতীশ হাজরা সাবধানতা বাণী উপেক্ষা করে চিঠিটার দ্বিতীয় ভাঁজটা খুলে ফেলল। চিঠিটার মধ্যে একটি কবিতা লেখা ছিল। অতীশ হাজরা মনে মনে একটু হেসে বলল, এই সাধারণ একটা কবিতার জন্য সাবধানতা বাণী? অতীশ হাজরা জোরে জোরে কবিতাটি পড়তে লাগলো। কবিতাটি পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই কেমন যেন একটা অজানা ভয় অতীশ হাজরার মনে জমাট বাঁধতে লাগলো। অতীশ হাজরার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। এবার ধীরে ধীরে অতীশ হাজরা সারা শরীর আড়ষ্ট হতে শুরু করলো। রুমাল দিয়ে কপালের ঘাম পুছতে পুছতে যখন অফিস থেকে বাইরে বেরোতে যাবে, এমন সময় অফিসের দরজা বন্ধ হয়ে গেল এবং অফিসের সমস্ত লাইটগুলো নিভতে জ্বলতে শুরু করলো। এবার অতীশ হাজরা একটু ভয় পেতে শুরু করলো। আলোগুলো জ্বলা নেভা করতে করতে একসময় সব আলো নিভে গেল। পুরো অফিসটা একেবারে গাঢ় অন্ধকারে ঢেকে গেল এবং সেই অন্ধকারের মধ্যে একটা ভয়ঙ্কর হাড় হিম করা দানবীয় হাসি শুনতে পাওয়া গেল। অতীশ হাজরা এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। অতীশ হাজরার ভয়ার্ত কণ্ঠে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, সব চুপচাপ। অতীশ হাজরা কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোনটা বার করে টর্চ জ্বালানোর জন্য চেষ্টা করলো, কিন্তু ফোনের চার্জ না থাকার কারণে টর্চ জ্বলল না। নিস্তব্ধ ঘরে অতীশ হাজরার হৃৎপিণ্ডের ধুকপুকানি শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া গেল না। তারপর যা ঘটল তা অত্যন্ত ভয়ঙ্কর। সেই অন্ধকারের মধ্যে অতীশ হাজরা একটি লাল গনগনে চোখ দেখতে পেল। মনে হচ্ছে যেন সেই চোখ দাউ দাউ করে আগুনের মতো জ্বলছে। অতীশ হাজরার মনে হলো যেন সেই চোখ দুটো তাকেই দেখছে। তারপর অফিসের সমস্ত আলো জ্বলে উঠল এবং অতীশ হাজরা যা দেখল তাতে তার পুরো শরীর অবশ হয়ে গেল। সামনে আধা মানুষ এবং আধা জন্তুর সমন্বয়ে তৈরি একটা ভয়ানক দানব দাঁড়িয়ে আছে। দানবটার চোখে একটি হিংস্র চাউনি। সেই দানবটার হাত থেকে বাঁচার জন্য অতীশ হাজরা পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সেই দানবটা তার লকলকে সরু জিভ দিয়ে অতীশ হাজরার পুরো শরীরটাকে জড়িয়ে ধরলো। তারপর অতীশ হাজরার শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিয়ে সজোরে মেঝেতে আছাড় মারল। অতীশ হাজরা একটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল। অতীশ হাজরার কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করলো। তারপর আবার অতীশ হাজরার শরীরটাকে শূন্যে ভাসিয়ে অফিসের দেয়ালে প্রচণ্ড জোরে আছাড় মারতে লাগলো এবং শেষ পর্যন্ত আরও একবার অতীশ হাজরার শরীরটাকে সজোরে মেঝেতে আছাড় মারলো। অতীশ হাজরার মাথা ফেটে ঘিলুগুলো মেঝের চারপাশে ছড়িয়ে পড়লো। অতীশ হাজরার শরীর থেকে রক্তের প্রবাহমান ধারা বইতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরটা রক্তের স্রোতে ভেসে যেতে শুরু করলো। বিশ্রাম নিতে নিতে কখন যে অভিরূপের চোখে ঘুম এসে গিয়েছিল অভিরূপের মনে নেই। প্রায় রাত 9টার সময় অভিরূপের যখন ঘুম ভাঙল, অভিরূপ বাইরের আকাশের দিকে তাকালো। আকাশে বেশ কালো মেঘ জমাট বেঁধেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। অভিরূপ ঘরের সমস্ত জানালা বন্ধ করে দিল। রাত্রির খাবার খেয়ে অভিরূপ ল্যাপটপ চালিয়ে লেখালেখি শুরু করলো। লিখতে লিখতে প্রায় অনেকটাই রাত হয়ে গেল। বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। লেখার কিছুটা অংশ স্যাম্পল হিসাবে অতীশ হাজরাকে ইমেল করে পাঠিয়ে দিল। তারপর ল্যাপটপ বন্ধ করে অভিরূপ শুয়ে পড়ল। পরের দিন সকালবেলায় নিউজ চ্যানেলে অতীশ হাজরার রহস্যময় মৃত্যুর খবর শুনে অভিরূপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অভিরূপ নিজের কান ও চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। পুলিশ এই মৃত্যুটাকে খুনের রূপ দিয়েছে, কিন্তু পুলিশের কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো প্রমাণ না থাকায় পুলিশ কেসটাকে ক্লোজ করে দিয়েছে। খবরটা শুনে অভিরূপের মনটা খুব খারাপ হয়ে গেল। অভিরূপ মনে মনে বলল, এই তো কাল দুপুরে আমার সাথে কথা হলো আর রাত্রিবেলায় এরকম ঘটনা ঘটল। এইসব কথাই ভাবছিল, এমন সময় গেস্ট হাউসের কলিং বেলটা বেজে উঠল। অভিরূপ গিয়ে দরজাটা খুলল। দরজার ওপাশে একজন বছর 35-এর মেয়ে দাঁড়িয়ে আছে। অভিরূপ মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কি আপনি? মেয়েটা বলল, আমার নাম মায়া। আমাকে অতীশবাবু পাঠিয়েছেন আপনার খেয়াল রাখার জন্য, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমি ওনার অফিসেই কাজ করি। অভিরূপ বলল, আপনাকে তো আগে কখনো দেখিনি।
মেয়েটা বলল, আমি কালকেই জয়েন করেছি। আমি বললাম, ও, ভেতরে আসুন। অতীশ হাজরার ব্যবহারে অভিরূপ বেশ খুশি হলো, কিন্তু তারপর অভিরূপ মনে মনে বলল, উনি যদি বেঁচে থাকতেন তাহলে ওনাকে ধন্যবাদ জানাতাম। অভিরূপের মনটা আবার খারাপ হয়ে গেল। সারাদিন এইভাবেই চলল। দুপুরের খাওয়া সেরে অভিরূপ একটু বিশ্রাম নিল। ঘুম ভাঙল মায়ার কণ্ঠস্বরে। মায়া বলল, স্যার, বিকেল হয়ে গেছে। তারপর মায়া জিজ্ঞাসা করলো, আপনি কি চা খাবেন? অভিরূপ বলল, হ্যাঁ। খানিকক্ষণ পর মায়া গরম চা নিয়ে এলো। চা খেয়ে অভিরূপ একটু বাইরে বেরোলো। বাইরে যাবার সময় সে মেয়েটাকে বলে গেল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লাগলো অভিরূপের। লোকটা অভিরূপকে একবার দেখেই চিনে ফেলল। লোকটা বলল, আপনি তো বিখ্যাত লেখক অভিরূপ হালদার, তাই তো? অভিরূপ হাসি মুখে বলল, হ্যাঁ, আমি অভিরূপ হালদার। লোকটা বলল, আমার নাম নীতিশ ঘোষ, আমি এখানেই থাকি। আমি আপনার সমস্ত গল্প পড়েছি, আপনার গল্প আমার খুব ভালো লাগে। অভিরূপ বলল, ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য। নীতিশ জিজ্ঞাসা করলো, তা আপনি এখানে কি করছেন? অভিরূপ বলল, গল্প লেখার জন্য একটা নিরিবিলি ও শান্ত জায়গা খুঁজেছিলাম। এখানকার খবর পেলাম, তাই এখানে চলে এলাম। নীতিশ জিজ্ঞাসা করলো, আপনি এখানে কোথায় আছেন? অভিরূপ বলল, এই শহরের বাইরে যে গেস্ট হাউস আছে, আমি ওখানেই থাকি। গেস্ট হাউসের কথা শুনতেই নীতিশ ঘামতে শুরু করলো। কেমন যেন একটা অজানা ভয়ে ওর মুখটা শুকিয়ে গেল। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। দ্য গেস্ট হাউস অফ ডেভিল স্পিরিট পর্ব 3 খুব শীঘ্রই আসছে। আপনারা তৈরি থাকুন গল্পটা শোনার জন্য। নমস্কার।